আমরা দুটো স্কুল করব, সেটা হলো বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল আর বাঁটরা এমএসপিসি হাই স্কুল। এটা তোমরা দেখবে 196 থেকে 198 পেজ। এই দুটো স্কুল আগে আমরা ভিডিও প্রকাশ করেছিলাম, কিন্তু ভিডিওটা অত স্পষ্ট হয়নি। বিভিন্ন ছাত্রছাত্রীরা বলছে ভিডিওটা স্পষ্ট হয়নি, তাই আবার নতুন করে ভিডিও পাবলিশ করছি। আগে পার্ট ছিল, মানে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ স্কুল একটা ভিডিও ছিল, আবার বাঁটরা এমএসপিসি হাই স্কুল একটা ভিডিও ছিল। এখন দুটো স্কুলকে একসঙ্গে নিয়ে ভিডিও প্রকাশ করছি। আশা করি তোমরা পরিষ্কারভাবে ভিডিওটা দেখতে পাবে এবং সাউন্ড কোয়ালিটি অত্যন্ত ভালো হবে। দেখো, চলে আসছি আজকে ওই 196 পেজ বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল এর প্রথম প্রশ্নে। বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক অপশান দেওয়া আছে 536 ক্যালোরি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 123 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান সি। ঢালাই লোহা তরলে পরিণত হলে আয়তনে কী হয়? কমে যায়, বেড়ে যায়, একই থাকে, শূন্য হয়। মনে রাখবে, ঢালাই লোহা যখন তরলে পরিণত হবে তখন কী হবে? আয়তনে কী হবে? অবশ্যই কমে যায়, অপশান এ। চলে আসছি NaCl দ্রবীভূত হয় অপশান এ জল, অপশান বি অ্যালকোহল, অপশান সি বেনজিন, অপশান ডি ইথারে। অবশ্যই NaCl দ্রাব্য জলে, তাহলে অপশান এ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, সেটা হলো চিনি, NaCl, KOH, MgSO4। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হলো চিনি। বাকি NaCl মানে সোডিয়াম ক্লোরাইড, KOH কস্টিক পটাশ, MgSO4 ম্যাগনেসিয়াম সালফেট, এগুলো সব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। 5 নম্বর প্রশ্নে চলে আসছি। গাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তার নাম ক্রেস্কোগ্রাফ, অপশান বি পেন্টোগ্রাফ, অপশান সি সিসমোগ্রাফ, অপশান ডি কোনোটিই নয়। এখানে মনে রাখতে হবে অপশান বি হবে পেন্টোগ্রাফ, নামটা হলো পেন্টোগ্রাফ। তারপরে 6এরটা নন সিটার মুরগি, অপশান এ আসিল, অপশান বি ব্রাহ্মা, অপশান সি কোচিন, অপশান ডি লেঘর্ন। মনে রাখবে, এটা অপশান ডি হলো নন সিটার মুরগি। আজকে আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের দুটি স্কুল করছি, বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল এবং বাঁটরা এমএসপিসি হাই স্কুল। দুটো স্কুল একসঙ্গে আমরা সলভ করছি। আগে আমরা পৃথকভাবে ভিডিওটা করেছিলাম, কিন্তু ভিডিওটা অতটা স্পষ্ট হয়নি। তোমরা অবশ্যই আজকে ভিডিওটা দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং সমস্ত বন্ধুবান্ধবের মধ্যে আমার যে চ্যানেলের লিঙ্কটা তোমরা শেয়ার করে দেবে। চলে আসছি আজকের 2 দাগের প্রশ্ন, সেটা হলো কোন পদ্ধতিতে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে? অবশ্যই বিকিরণ। তাহলে বিকিরণ পদ্ধতিতে তাপ সূর্য থেকে পৃথিবীতে আসে। নাম্বার 2 হলো মোর্চের সংকেত হলো Fe2O3, NH2O। N বলতে পারো, X বলতে পারো, মানটা পরিবর্তনশীল। Fe2O3, NH2O, এই N এর মান পরিবর্তনশীল। তারপরে 3 নম্বর প্রশ্ন আছে, জলের তড়িৎ বিশ্লেষণ করার পাত্রটির নাম কি? মনে রাখবে, জলের তড়িৎ বিশ্লেষণ করার পাত্রটির নাম হলো ভোল্টামিটার।
আরেকটা কথা মনে রাখবে, ভোল্টমিটার বলতে কোনো তারের দুই প্রান্তের বিভব প্রভেদ মাপার যন্ত্র। তাহলে বিভব প্রভেদ মাপার যন্ত্রের নাম হলো ভোল্টমিটার, আর তড়িৎ বিশ্লেষণ করার পাত্রের নাম হলো ভোল্টামিটার। দুটো কিন্তু অনেক অনেক পার্থক্য। তারপরে চলে আসছি, দমদম জ্বর কী নামে বেশি পরিচিত? দমদম জ্বর কালাজ্বর নামে বেশি পরিচিত। তাহলে দমদম জ্বর হলো কালাজ্বর। 5 নম্বর প্রশ্ন হলো, চায়ে উপস্থিত কোন উপাদানটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? মনে রাখবে, চায়ে উপস্থিত আগের পেজে হয়েছিল, সেটা হলো পলিফেনল। চায়ে উপস্থিত পলিফেনল এটা হলো রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। আমরা চলে আসছি, একটি কঠিন পদার্থকে খোলা হাওয়ায় উত্তপ্ত করলে এর তরল অবস্থা পাওয়া যাচ্ছে না, এরূপ একটি পদার্থের নাম কি? অর্থাৎ এটা বলতে হয় যে কঠিন থেকে বাষ্পে পরিণত হয় এমন একটা পদার্থের নাম কি? নিশাদল। সেটা হলো নিশাদল। মনে রাখবে, নিশাদল। কঠিন থেকে বাষ্পে পাওয়া যায় এমন একটা পদার্থের নাম কি? সেটাও নিশাদল, মনে রাখবে। তারপরে তিনের থেকে দুয়েরটা হিমমিশ্রের ব্যবহার। হিমমিশ্রের ব্যবহার আমরা কি পাবো? হিমমিশ্রের ব্যবহার একটা ব্যবহার বলেছে, মনে রাখবে, মাছ মাংস সংরক্ষণে হিমমিশ্র ব্যবহার করা হয়। তাহলে দুটো পয়েন্ট আমি উল্লেখ করছি। 1 নম্বর পয়েন্ট হলো, দেখো, হিমমিশ্রের ব্যবহার মাছ মাংস সংরক্ষণে ব্যবহার করা হয়। আর 2 নম্বর পয়েন্ট হলো কুলফি আইসক্রিম তৈরি করতে ব্যবহার করা হয়। তাহলে মাছ মাংস সংরক্ষণে, কুলফি আইসক্রিম তৈরি করতে হিমমিশ্র ব্যবহার করা হয়। তাহলে চারে হলো, অনুঘটকের দুটো বৈশিষ্ট্য লেখো। অনুঘটকের দুটো বৈশিষ্ট্য লিখতে বলছে। ইলেকট্রোপ্লেটিংয়ের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তর হয়? দেখো, অনুঘটকের দুটো বৈশিষ্ট্য দেখে নাও। চারের একেরটা অনুঘটকের বৈশিষ্ট্য দেখো, সেটা হলো অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায়। তাহলে অনুঘটকের বৈশিষ্ট্য হলো অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায়। আর 2 নম্বর পয়েন্ট হলো বিক্রিয়ার পর নিজে কিন্তু ঠিক থাকে বা অপরিবর্তিত থাকে। তাহলে অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায়, 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হলো বিক্রিয়ার পর মানে নিজে অপরিবর্তিত থাকে। আর ইলেকট্রোপ্লেটিংয়ের সময় মনে রাখতে হবে, ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন এর সময় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। তাহলে ইলেকট্রোপ্লেটিংয়ের সময় কি হয়? সেটা হলো তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন দুটি ধাতুর নাম কি? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন দুটো ধাতুর নাম, সেটা তোমরা মনে রাখবে। সেটা হলো, একটা হলো সোডিয়াম, যাকে Na বলবো, পটাশিয়াম, যাকে Ka বলবো। সোডিয়াম Na বলবো, পটাশিয়াম Ka বলবো। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ও ক্যাথোডে বিক্রিয়া ঘটে, তা লেখো। দেখো, মনে রাখবে, NaCl জলীয় দ্রবণে Na+ Cl- আয়ন তৈরি করছে। গলিত জলীয় অর্থাৎ Na+ অর্থাৎ NaCl জলীয় দ্রবণে Na+ Cl- আয়ন উৎপন্ন করছে। ক্যাথোডে সেটা হলো Na+ ইলেকট্রন গ্রহণ করছে, ধাতু উৎপন্ন করছে। আর অ্যানোডে Cl- একটা ইলেকট্রন ত্যাগ করছে, সেটা Cl হচ্ছে। আর Cl যোগ করলে Cl2 গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে ক্যাথোডে উৎপন্ন হচ্ছে Na ধাতু, আর অ্যানোডে উৎপন্ন হচ্ছে Cl2 গ্যাস যখন NaCl এর তড়িৎ বিশ্লেষণ করা হয়। উত্তর পেয়ে গেলাম। এরপরে 4-এর 3 দেখে নাও। 4-এর 3-এর উত্তর দেখে নাও। সেটা হলো আগে কোশ্চেনটা দেখে নাও। ম্যালেরিয়া রোগের লক্ষণগুলো লিখতে বলছে। ম্যালেরিয়া রোগের লক্ষণগুলো, তাহলে দেখে নাও। ম্যালেরিয়া রোগের লক্ষণগুলো, 1 নম্বর পয়েন্ট হলো যে কাঁপুনি দিয়ে জ্বর আসে। 1 নম্বর পয়েন্ট, কাঁপুনি দিয়ে জ্বর আসে। তাহলে 2 নম্বর পয়েন্ট, মাথার যন্ত্রণা, গাঁটে যন্ত্রণা, পায়ের যন্ত্রণা হয়। 3 নম্বর পয়েন্ট হলো বমি বমি ভাব, মাথা ঘোরা সৃষ্টি হয়।
আর 4 নম্বর হলো যকৃৎ এবং প্লীহার বৃদ্ধি ঘটে। তাহলে 1 নম্বর হলো কাঁপুনি দিয়ে জ্বর আসে, 2 নম্বর হলো মাথার যন্ত্রণা, গাঁটের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা হয়, 3 নম্বর পয়েন্ট হলো বমি ভাব, মাথা ঘোরা সৃষ্টি হয়, 4 নম্বর হলো যকৃৎ এবং প্লীহার বৃদ্ধি ঘটে। তারপরে পরে প্রশ্ন, অতি জোরালো বর্জ্য এবং তোমার জামা কাপড় তৈরি করা তড়িৎ স্ফুলিঙ্গ আসলে একই বিষয়। এই কথাটি 1752 সালে স্পষ্ট করেছেন কোন বিজ্ঞানী? সে বিজ্ঞানীটার নাম লিখতে হবে। মনে রাখবে বিজ্ঞানীটার নাম হলো, সেটা হলো বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন প্রথমেই কথাটি বলেছে, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। তারপরে এই স্কুলের লাস্ট প্রশ্ন, সেটা হলো খারিফ শস্য কাকে বলে? ধরনের উদ্ভিদ চাষ করলে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায়। প্রথম আসছি খারিফ শস্য কাকে বলে। 4 নম্বর প্রশ্ন হলো খারিফ শস্য কাকে বলে। দেখো, অর্থাৎ যেসব ফসল জুন জুলাই মাস অর্থাৎ বর্ষার শুরুতে চাষ করা হয়, সেপ্টেম্বর অক্টোবর মাস অর্থাৎ বর্ষার শেষে কাটা হয়, তাদেরকে আমরা কি বলবো? খারিফ ফসল বলবো। তাহলে বর্ষার শুরুতে বোনা হয় এবং বর্ষার শেষে কাটা হয়, তাদেরকে আমরা কি বলবো? খারিফ ফসল বলবো। যেমন ধান, ভুট্টা, তুলা, চীনাবাদাম, এগুলো সবই কিন্তু খারিফ ফসলের মধ্যে পড়ছে। এর পরের প্রশ্ন বলা আছে, কোন ধরনের উদ্ভিদ চাষ করলে মাটির নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়? এটা দেখো, এটা হলো সিম্মিগতি উদ্ভিদ, যেমন ডাল চাষ করলে মাটির N2 পরিমাণ বা নাইট্রোজেনের পরিমাণ অত্যাধিক বৃদ্ধি পায়। এটা মনে রাখবে। 196 এবং 97 পেজে যে বাঁকুড়া স্কুলটা আছে, তোমরা দেখে নেবে প্রশ্নবিচিত্রায়, এটা সম্পূর্ণ সলভ করলাম। তারপরে চলে আসছি 3 নম্বর স্কুলটা। তাহলে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ স্কুল, এটা হলো 2 নম্বর স্কুল। আর 3 নম্বর স্কুলটা হলো বাটরা MSPC হাই স্কুল। এই উত্তরগুলো দেখে নাও। প্রথমে দেখে নাও ভৌতবিজ্ঞানের পোর্শন বা ফিজিক্যাল সায়েন্সের পোর্শন। কোন পদার্থের আপেক্ষিক তাপ বেশি? অপশান এ লোহা, অপশান বি তামা, অপশান সি সীসা, অপশান ডি হলো জল। তাহলে অবশ্যই আপেক্ষিক তাপ বেশি, আমরা কি বলবো? অপশান ডি জল বলবো। ফিউজ তারের একটি উপাদান হলো, একটা হলো সিউ, একটা জেডেন, একটা এসএন, একটা এজি। ফিউজ তারের একটা উপাদান হলো, এটা সিউ মানে আমরা কি বলবো? কপার বলবো, জেডেন মানে জিঙ্ক বলবো, এসএন মানে টিন বলবো, আর এজি মানে রূপো বলবো। তাহলে মনে রাখবে ফিউজ তারের একটা উপাদান, সেটা টিন, এসএন, এটা আমরা বলবো। তাহলে অপশান সি হবে। তারপরে প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? চিনি, NaCl, KOH, MgSO4। তাহলে NaCl, KOH, MgSO4 এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় বা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ চিনি। কারণ চিনি জলীয় দ্রবণে কোনো আয়ন উৎপন্ন করতে পারে না, তাই চিনি কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। বাকিগুলো কিন্তু আয়ন উৎপন্ন করতে পারে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান এ। তারপরে হলো চারেরটা, CuCl2 প্লাস Fe সমান Cu প্লাস FeCl2। এই বিক্রিয়া জারিত হয়েছে। অপশান এ হলো CuCl2, অপশান বি হলো Fe, অপশান সি হলো Cu, অপশান ডি হলো FeCl2। বিক্রিয়া জারিত হয়েছে অপশান বি, সেটা হলো Fe। লোহার পাইপে জিঙ্কের প্রলেপ দিতে হলে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। লোহার পাইপে জিঙ্কের প্রলেপ, মনে রাখবে যার ওপর দিতে হবে সেটা ক্যাথোড, আর যাকে দিতে হবে সেটা অ্যানোড। তাই লোহার ওপর দিচ্ছে, তাই লোহার পাইপটা হলো আমরা ক্যাথোড বলবো, আর জিঙ্কটা কী হবে? সেটা অ্যানোড হবে। তো এখানে যে ক্যাথোড হিসাবে, সেজন্য অপশান বি হবে লোহার পাইপ। তারপরে 2 দাগের 1 সূর্য থেকে ড্যাশ পদ্ধতিতে তাপ পৃথিবীতে আসে? এটা অবশ্যই বিকিরণ পদ্ধতিতে।
2 নম্বর প্রশ্ন আছে ড্যাশ সমযোজী যৌগ হলেও তড়িৎ পরিবহন করে। তাহলে HCl সমযোজী যৌগ হলেও তড়িৎ পরিবহন করে। তারপরে 3এরটা মোটামুটি 50 কিমি ওপরে আকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য 4 × 10⁵ ভোল্ট। 3-এর 1-এরটা জারণ বিজারণ বিক্রিয়ার প্রাকৃতিক উদাহরণ, এটা আমরা বলবো সেটা হলো লোহায় মরচে পড়া। লোহায় মরচে পড়া জারণ বিজারণ প্রাকৃতিক উদাহরণ, লোহায় মরচে পড়া। ঠিক আছে, এটা মনে রাখবে। আর এটা আমরা 3-এর 1-এরটা হলো। তারপরে 3-এর 2-এরটা একটি জারক একটি বিজারক মৌলের নাম লিখতে বলছে। একটি জারক মৌল একটি বিজারক মৌলের নাম লিখতে বলছে। মনে রাখবে একটা জারক মৌল আমরা কি, তাহলে একটা জারক মৌল আমরা ক্লোরিন বলবো, আর একটা বিজারক মৌল আমরা হাইড্রোজেন বলবো। তাহলে জারক মৌল ক্লোরিন আর বিজারক মৌল আমরা হাইড্রোজেন বলবো। তারপরে হিমমিশ্র কি? হিমমিশ্র কি এটা দেখবে 1 নম্বর স্কুলটা যে করেছি সেটা 1 নম্বর স্কুলটায় বালুরঘাট হাই স্কুল 3-এর 1-এর উত্তরটা পেয়ে যাবে। তাহলে হিমমিশ্র কি, এটা 1 নম্বর স্কুল বালুরঘাট হাই স্কুল, তার উত্তরটা পেয়ে যাবে তোমরা। দেখো পেন্টোগ্রাফ কি, 4-এরটা হলো পেন্টোগ্রাফ কি। পেন্টোগ্রাফ অর্থাৎ বৈদ্যুতিক ট্রেনের যে ত্রিভুজাকৃতি ধাতব অংশ উচ্চ বিভবে থাকা ওভারহেড তারের সঙ্গে ট্রেনের সংযোগ স্থাপন করে তাকে পেন্টোগ্রাফ বলে। তাহলে বৈদ্যুতিক ট্রেনের যে ত্রিভুজাকৃতি ধাতব অংশ উচ্চ বিভবে থাকা ওভারহেড তারের সঙ্গে ট্রেনের সংযোগ স্থাপন করে তাকে আমরা কি বলবো? পেন্টোগ্রাফ বলবো। তারপরে 4-এর 1-এরটা -10°C তাপমাত্রায় 50 গ্রাম বরফকে সেটা হলো 0°C তাপমাত্রায় জলে পরিণত করতে কত তাপ দিতে হবে? বরফের আপেক্ষিক তাপ বলা আছে, জলের আপেক্ষিক তাপ বলা আছে, বরফ গলনের লীন তাপ দেওয়া আছে। তাহলে আমার এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, 4-এর দাগের অঙ্কটা দেখে নাও কীভাবে করতে হয়। প্রথমে মনে রাখবে যে -10°C তাপমাত্রার বরফ ওটা আসবে 0°C তাপমাত্রার বরফে। তারপরে 0°C তাপমাত্রার বরফটা 0°C তাপমাত্রার জলে পরিণত হবে। এই স্টেপগুলো সে কিন্তু যাবে। তাহলে প্রথম দেখো কি করা আছে, -10°C তাপমাত্রার 50 গ্রাম বরফকে ওই 0°C তাপমাত্রার জলে পরিণত করতে যে তাপ লাগবে, তাহলে এইখান থেকে এখানে আসছে -10°C তাপমাত্রার বরফ থেকে 0°C তাপমাত্রার বরফে পরিণত করতে যে তাপ লাগবে সেটা হলো Q1 = mst। m এর মান বরফের ভর কত 50 বলা আছে, বরফের আপেক্ষিক তাপ দেখো দেওয়া আছে 0.5, আর তাপমাত্রা বৃদ্ধি কত আসছে দেখো ভালো করে দেখো, এখানে 0 আসছে, -10 ছিল, তাহলে 0 -10, তাহলে 0 -10, তাহলে এটা বাড়ছে। তাহলে এটা কত হবে দেখো, তাহলে এটা 0 -10 মানে মাইনাস প্লাস হয়ে গেলো, +10 হয়ে গেল, আর এটা দেখো 50 × 0.5, এটা গুণ করলে যেটা আসবে 250 ক্যালোরি আসবে। তাহলে -10°C তাপমাত্রার বরফ 0°C তাপমাত্রার বরফে পরিণত হতে 250 ক্যালোরি তাপ দিতে হচ্ছে। আর 0°C তাপমাত্রার 50 গ্রাম বরফ 0°C তাপমাত্রার জলে পরিণত হতে যে তাপ লাগবে, মানে 0°C তাপমাত্রার 50 গ্রাম বরফ 0°C তাপমাত্রার জলে পরিণত হতে যে তাপ লাগবে সেটা Q2 = ml। m এর মান বরফের ভর বলা আছে 50, আর L মানে বরফ গলনের লীন তাপ কত বলা আছে 80, এটা গুণ করলে কত হবে? গুণ করলে হবে 4000 ক্যালোরি। তাহলে মোট তাপ কত হবে? তাহলে মোট প্রয়োজনীয় তাপ Q = Q1 + Q2। তাহলে Q1 এর মান Q2 এর মান বসিয়ে দিয়ে আমরা এখানে পেয়ে গেলাম কত, সেটা হলো 4250 ক্যালোরি। তাহলে মোট তাপ কত লাগবে? মোট তাপ লাগবে 4250 ক্যালোরি। এরপরে আমরা চলে আসছি 2-এরটা, 100°C তাপমাত্রা জল অপেক্ষা 100°C তাপমাত্রা জলীয় বাষ্প বেশি হাত পড়ে কেন? দেখো
সুন্দর করে লেখা আছে, গুছিয়ে লেখা আছে, তোমরা ভালো করে পড়ে নেবে। অর্থাৎ মনে রাখবে, ফুটন্ত জল এবং জলীয় বাষ্প উভয় উষ্ণতা কিন্তু 100°C। ফুটন্ত জল এবং জলীয় বাষ্পের উষ্ণতা 100°C। জল থেকে বাষ্পে পরিণত হতে প্রতি গ্রামে 537 ক্যালোরি তাপ দিতে হয়। জল থেকে যখন বাষ্পে পরিণত হয় তখন প্রতি গ্রামে 537 ক্যালোরি তাপ বেশি দিতে হয়। তাহলে মনে রাখবে, সুতরাং জল অপেক্ষা বাষ্পে 537 ক্যালোরি তাপ কী থাকে, বেশি থাকে। তাই জলীয় বাষ্পে হাত দিলে কিন্তু হাত পুড়ে যায়। তাহলে মনে রাখতে হবে উভয় তাপমাত্রা কিন্তু উভয় তাপমাত্রা কিন্তু 100°C, কিন্তু জল থেকে যখন বাষ্পে পরিণত হচ্ছে তখন প্রতি গ্রামে 537 ক্যালোরি তাপ বেশি দিতে হচ্ছে। তাহলে সেই জন্যে 537 ক্যালোরি তাপ জলীয় বাষ্পে বা বাষ্পে বেশি থাকে। তাহলে সেই জন্য জলীয় বাষ্পে হাত দিলে হাতটা পুড়ে যায়। এরপরে চলে আসছি পরেরটায়, MnO2 + 4HCl সমান MnCl2 + Cl2 + 2H2O। এটা জারণ বিজারক দ্রব্য চিহ্নিত করতে বলছে। দেখে নাও। দেখো, MnO2 থেকে MnCl2 তৈরি হলো, MnO2 থেকে MnCl2 তৈরি হলো, তাহলে এটা বিজারণ সম্পন্ন। এটা কি সম্পন্ন হলো? বিজারণ বিক্রিয়া সম্পন্ন হলো। HCl থেকে Cl2 তৈরি হলো, জারণ সম্পন্ন হলো। তাহলে এটা এই ওপরটা হলো বিজারণ আর এইটা হলো জারণ বললাম। তাহলে জারক দ্রব্য কী হবে? জারক দ্রব্য হবে MnO2 জারক দ্রব্য, আর বিজারক দ্রব্য হবে HCl। তাহলে জারক দ্রব্যের নাম হলো MnO2 আর বিজারক দ্রব্যের নাম হলো HCl। এটা হয়ে গেল। তারপরে আমরা চলে আসছি তড়িৎ লেপন কি। চারের দাগে তড়িৎ লেপন কি? লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোড এবং অ্যানোডে কি ব্যবহার করবে? তাহলে প্রথমত আসা যাক তড়িৎ লেপন কাকে বলে। তড়িৎ লেপন হলো যে প্রক্রিয়ায় ধাতু বা ধাতু সংকরে তৈরি পদার্থের ওপরে অপেক্ষাকৃত কম সক্রিয় অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়া হয় তাকে আমরা তড়িৎ লেপন বলবো। এটা মনে রাখবে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে। অর্থাৎ একটার ওপর অন্যটার প্রলেপ দেওয়া হয়, একটার ওপর অন্যটার যে প্রলেপ দেওয়া হয় তাকে আমরা তড়িৎ লেপন বলবো, কিন্তু এটা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে। এটা ভালো করে মনে রাখবে। তাই তড়িৎ লেপনের সংজ্ঞাটা আমরা বললাম। এরপর আমরা চলে আসছি লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ। তাহলে যার ওপর দেবো সেটা হবে ক্যাথোড, যাকে দেবো সেটা অ্যানোড। দেখো কী হবে, লোহার চামচ হবে ক্যাথোড আর বিশুদ্ধ নিকেলের পাত হবে অ্যানোড। আজকে আমরা জীবনবিজ্ঞান পোর্শানে, অর্থাৎ বাঁটরা MSPC হাই স্কুলের জীবনবিজ্ঞান পোর্শানে একেরটা সিম্মিগোত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া বাস করে? সিম্মিগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম বাস করে। কি বাস করে? রাইজোবিয়াম। মৌমাছি পালন ক্ষেত্রকে এক কথায় এপিয়ারি বলে। তাহলে মৌমাছি পালন করা হয়, সে পালন ক্ষেত্রকে এপিয়ারি বলে। 3 প্রশ্নটা, ডটস পদ্ধতিতে কোন রোগের চিকিৎসা করা হয়? ডটস পদ্ধতিতে যক্ষা রোগের চিকিৎসা করে। যক্ষা কোনটা অমিল সেটা খুঁজে বার করতে বলছে। সেটা হলো গোলাপ খাস, হিমসাগর, রত্না, ফজলি। তাহলে মনে রাখতে হবে গোলাপ খাস, হিমসাগর, ফজলি এগুলো সব কিন্তু আমের নাম। বৈসাদৃশ্য খুঁজে বার করতে বলছে, তাহলে সেটা বৈসাদৃশ্য হবে কি হবে? রত্না হবে। তারপরে ডেঙ্গি রোগের জীবাণু বহন করে কোন মশা? ডেঙ্গি রোগের জীবাণু বহন করে স্ত্রী এডিস মশা। স্ত্রী এডিস মশা ডেঙ্গি রোগের জীবাণু বহন করে। 6টা, একটি অসংক্রামক মহামারীর নাম কি? একটি অসংক্রামক মহামারীর নাম হলো ডায়াবেটিস। তাহলে অসংক্রামক মহামারী হলো ডায়াবেটিস। 98 পেজ, 198 পেজে সেটা হলো একটা স্তম্ভ মেলানো বলা আছে। এ স্তম্ভ, বি স্তম্ভ আছে। এ স্তম্ভে আছে পুষ্টি উপাদানযুক্ত মাটি, তারপরে আছে মাছ, চিংড়ি, শামুক, ঝিনুক, ব্যাঙ চাষ, ছায়াতরু। অপশান বিয়েতে আছে পিসিকালচার, অপশান
অপশান এতে আছে পিসিকালচার, অপশান বিতে আছে সিলভার কালচার, তারপর হিউমাস, তারপর ফিশারিগুলো আছে। তাহলে দেখো এটা কীভাবে হবে একটু দেখে নাও। দেখো পুষ্টি উপাদানযুক্ত মাটি, পুষ্টি উপাদানযুক্ত মাটি আমরা হিউমাস বলবো, এটা সিটা হবে। তাহলে পুষ্টি উপাদানযুক্ত মাটি সি হিউমাস হবে। মাছ, চিংড়ি, শামুক, ব্যাঙ চাষ এগুলোকে আমরা কি বলবো? ফিশারি বলবো, পিসিকালচার নয়, এগুলো ফিশারি বলবো। আর 3 নম্বর ছায়াতরু, ছায়াতরু একটা সিলভার ওকের নাম, তাহলে এটা বিটা হবে, সিলভার ওক। তাহলে এটা হয়ে গেল। তারপরে আমরা চলে আসছি 3-এর 1-এরটা। 3-এর 1-এরটা হলো মাইনর কার্ভ এবং মেজর কার্ভের পার্থক্য লিখতে বলছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো প্রথমে আমি মেজর কার্ভ লিখেছি, তারপর মাইনর কার্ভ লিখেছি। কোশ্চেনে দেওয়া ছিল মাইনর কার্ভ আর মেজর কার্ভ, আমি এটা ঘুরিয়ে লিখে নিয়েছি, মেজর কার্ভ আর মাইনর কার্ভ লিখে নিয়েছি। 1 নম্বর পয়েন্ট হলো মেজর কার্ভের বৃদ্ধি অত্যন্ত দ্রুত, মাইনর কার্ভের বৃদ্ধি আস্তে আস্তে বা বৃদ্ধির হার কম। মেজর কার্ভ বদ্ধ জলাশয় সাধারণত ডিম পাড়ে না, আর মাইনর কার্ভ বদ্ধ জলাশয়ে ডিম পাড়ে। আর মেজর কার্ভ ব্যবসায়িক দিক থেকে চাহিদা অত্যন্ত বেশি, আর মাইনর কার্ভের ব্যবসায়িক দিক থেকে চাহিদা কম। তাহলে মেজর কার্ভ অতি দ্রুত বাড়ে, মাইনর কার্ভ বৃদ্ধির হার কম। মেজর কার্ভ বদ্ধ জলাশয়ে ডিম পাড়ে না, মাইনর কার্ভ বদ্ধ জলাশয়ে ডিম পাড়ে। মেজর কার্ভ ব্যবসায়িক চাহিদা অনেক বেশি, আর মাইনর কার্ভ ব্যবসায়িক দিক থেকে চাহিদা অনেকটা কম। এনপিকে সারে কী কী মৌল আছে, এটি কী জাতীয় সার? দেখো 2-এর উত্তরটা দেখে নাও। এনপিকে সারে সেটা হলো এন মানে নাইট্রোজেন, পি মানে ফসফরাস, কে মানে পটাশিয়াম। তাহলে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম মৌল আছে, আর এনপিকে হলো একটা অজৈব সার। তাহলে হয়ে গেল। তাহলে উপাদানগুলো যা আছে এবং এনপিকে এটা কী সার? একটা অজৈব সার। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো যে জৈব সার কেন অজৈব সারের থেকে ভালো? জৈব সার কেন অজৈব সারের থেকে ভালো দেখে নাও, একটা পয়েন্ট আছে, ভালো করে দেখে নাও। জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। 2 নম্বর পয়েন্ট হলো জৈব সার মাটিকে রন্ধ্রযুক্ত করে, জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। জৈব সার মাটিকে রন্ধ্রযুক্ত করে বা ছিদ্র করে, তাই সহজে আলো, বায়ু এগুলো প্রবেশ করতে পারে। 3 নম্বর পয়েন্ট হলো মাটিতে উপকারী অণুজীবের সংখ্যা বৃদ্ধি করে জৈব সার। আর 4 নম্বর পয়েন্ট হলো জৈব সার পরিবেশ বান্ধব হওয়ায় পরিবেশ দূষণ ঘটায় না। তাহলে জৈব সার কেন ব্যবহার করা হয়? একটা হলো জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, যেটা অত্যন্ত উপকারী ব্যাপার, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর পয়েন্ট হলো জৈব সার মাটিকে রন্ধ্রযুক্ত করে, এর ফলে সহজে আলো বায়ু প্রবেশ করতে পারে। আর মাটিতে উপকারী 3 নম্বর পয়েন্ট হলো মাটিতে অণুজীবের সংখ্যা বৃদ্ধি করে। 4 নম্বর পয়েন্ট হলো জৈব সার পরিবেশ বান্ধব হওয়ায় মানে পরিবেশ দূষণ কিন্তু ঘটায় না। তাহলে এইগুলো হলো জৈব সারের অন্যতম বৈশিষ্ট্য, সেই জন্য আমরা জৈব সার বেশি ব্যবহার করি। আরেকটা পয়েন্ট মনে রাখতে, জৈব সারের কিন্তু খরচা কম। জৈব সার এটা প্রাকৃতিক উপায়ে তৈরি হয়, তাহলে খরচা অনেক কম, কিন্তু অজৈব সারের খরচা অনেক বেশি, এটা মনে রাখতে পারো। আচ্ছা, এরপরে তাহলে হয়ে গেল। তাহলে আমরা আজকে দুটো স্কুল সম্পূর্ণ সলভ করলাম, সেটা হলো 2 নম্বর স্কুল, একটা হলো বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল, আর 3 নম্বর স্কুল সেটা হলো বাটরা এমএসপিসি হাই স্কুল। সম্পূর্ণ সলভ করলাম, এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যেহেতু এই দুটি স্কুলের ভিডিওগুলো স্পষ্ট হয়নি বা পরিষ্কারভাবে বোঝা যায়নি, তাই আমরা নতুন করে আবার ভিডিওটা পাবলিশ করছি। আগে আমরা পার্ট যে ভিডিও ছিল, কিন্তু এখন আমরা দুটো কম্বাইন্ড আকারে ভিডিও প্রকাশ করছি। আশা করি এখানে পরিষ্কারভাবে সব কিছু দেখতে পাবে, এবং অডিওটাও আশা করি আমার দিক থেকে চেষ্টা করেছি যতটা ভালো করে সম্ভব অডিওটা তৈরি করার, এবং আশা করি ভালো করে গরমে ছুটি কাটাচ্ছ, ভালো করে ভিডিও দেখবে, এবং আশা করি তোমাদের ইউনিট 2 পরীক্ষা অত্যন্ত ভালো হবে,
এবং এখান থেকে তোমার ম্যাক্সিমাম কিন্তু কমন পেয়ে যাবে। তোমরা ভালো করে সেটগুলো প্র্যাকটিস করবে, খাতায় লিখবে এবং ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি।